নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তোমরা নবম শ্রেণীতে উঠেছ, এই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসে প্রথম হচ্ছে একটি কবিতা আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি রচনা করেছেন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দ রাম চক্রবর্তী। ইনি মধ্যযুগীয় একজন বিখ্যাত কবি। এনার কাব্যগ্রন্থ চণ্ডীমঙ্গল। এই চণ্ডীমঙ্গলের অংশ অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল এর অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি বলার আগে বলি, কলিঙ্গ দেশটা কল্পনা অনুযায়ী উড়িষ্যা, পশ্চিমবঙ্গের কিছু অংশ, এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিয়দাংশ নিয়ে গঠিত। এই কলিঙ্গ দেশে দেবী চণ্ডী তার মহিমা প্রচারের জন্য কলিঙ্গ দেশের উপর যে অনবরত বৃষ্টি, ঝড় বৃষ্টির যে তাণ্ডব চালিয়েছিল সেটি কবিতায় তুলে ধরা হয়েছে। তাহলে কবিতার লাইনে আসি। বলছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মানে মেঘ দ্বারা অন্ধকার সৃষ্টি হয়েছে, মানে মেঘে হলো অন্ধকার, মেঘে হলো অন্ধকার, কইল বলতে হলো, মেঘে হলো অন্ধকার, মেঘে হলো অন্ধকার। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, অর্থাৎ বলছে কি, এত ঘন মেঘ হয়েছে, সেই ঘন মেঘের জন্য কি হচ্ছে, কলিঙ্গ দেশের যে সমস্ত অধিবাসীরা আছে আর কেউ কারোর অঙ্গ মানে নিজের দেহ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান বলতে উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। কি বললাম? উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। সেই ঈশান কোণ থেকে একটা মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মেঘেতে আকাশ ঢেকে গেছে, আর তার জন্য কি হচ্ছে, সঘনে চিকুর মানে অনবরত বিদ্যুতের আলো দেখা যাচ্ছে। চিকুর বলছে বিদ্যুৎ, মানে বজ্রপাতের সময় যে আলোর ঝলকানি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় বিদ্যুৎ। সেই বিদ্যুতের আলো সঘনে চলেছে। উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর, নিমেষে জড়ো মেঘ গগন মণ্ডল। বলছে কি, উত্তর দিক থেকে পবন মানে বাতাস, উত্তর দিক থেকে যে বাতাস বয়েছে সেই বাতাসের সংস্পর্শে মেঘগুলো আকাশকে ছেয়ে দিয়েছে, আর খুব সামান্য সময়, নিমেষে মানে খুব সামান্য সময়ে জড়ো হয়েছে কি সেই মেঘগুলো গগনমণ্ডল, অর্থাৎ আকাশকে, গগন বলতে আকাশ, সেই আকাশকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলেছে। চারি মেঘে বর্ষি মুষল জলধারে, তাহলে কি হচ্ছে, চারি মেঘ মানে চারিদিক থেকে বৃষ্টি হচ্ছে। আর পুরাণ অনুযায়ী বলা হয়, চারি মেঘ বলতে চারটি মেঘের কথা বলা হয়েছে পুরাণে। সেই মেঘগুলোর নাম হচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারি মেঘের সাহায্যে প্রবল হারে বৃষ্টি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আর কি হচ্ছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদে, কলিঙ্গ দেশে মেঘ সম্পূর্ণরূপে ছেয়ে গেছে, আর মেঘের ডাক, ভয়ঙ্কর ডাক, সেই ভয়ঙ্কর ডাক কলিঙ্গ দেশকে ছেয়ে গেছে, মানে বজ্রপাতের সময় যে ভয়ঙ্কর শব্দ হয়, সেই ভয়ঙ্কর ডাকে উচ্চনাদ মানে ভয়ঙ্কর জোরে শব্দ হওয়া। তাহলে সেই ভয়ঙ্কর জোরে শব্দ হচ্ছিল, আওয়াজ হচ্ছিল। তার ফলে কি হচ্ছে, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ, তার ফলে প্রজারা খুবই ভয় পেয়ে গেছে। বিষাদ মানে ভয় পেয়ে গেছে। প্রজারা ভয় পেয়ে নিজেদেরা কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। তার সঙ্গে কি হচ্ছে, হুড় হুড় দূর দূর করে মানে ভয়ঙ্কর বেগে প্রবল ঝড় বয়ে চলেছে, আর তার জন্য ভবন ছাড়ি, বিপাক মানে বিপদে পড়ে গেছে প্রজারা, বিপাক মানে বিপদ, তাহলে প্রজারা খুবই বিপদের মধ্যে পড়ে গেছে, আর তাই তারা ভবন ছাড়ি মানে ঘর ছেড়ে দিচ্ছে। ছেড়ে কোথায় যাচ্ছে, প্রজা
দিল রড়, প্রজারা ছুটে দৌড়ে পালাতে লাগলো। ধুলো আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, মানে এমন প্রবল বেগে ঝড় বচ্ছে, চারিদিকের ধুলো, যে সমস্ত সবুজ ক্ষেত ছিল, হরিৎ মানে সবুজ, সেই সবুজ হরিৎ ক্ষেত্র সেগুলো আর সবুজ দেখা যাচ্ছে না, সমস্ত ধুলোতে ঢাকা পড়ে গেছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, সেই শস্যগুলো যেগুলো চাষিরা চাষ করেছে, কলিঙ্গ দেশের চাষিরা, সেই সমস্ত শস্য সব উল্টে পড়ে যাচ্ছে। আর প্রজারা এই দেখে চমকে উঠছে যে এই শস্য যদি সব নষ্ট হয়ে যায় তাহলে তারা কি করবে। পরে বলছে, চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ। এই চারি মেঘ কেমনভাবে জল দিচ্ছে, যেন অষ্ট গজরাজ, গজদের রাজা মানে হাতিদের রাজা, গজ মানে হাতি, হাতিদের রাজারা কে বলা হচ্ছে দিক হস্তি, দিক হস্তি, সেই অষ্ট দিক হস্তির এখানে নাম দেওয়া আছে। কি দেওয়া আছে, ঐরাবত, পুণ্ডরিক, ব্রাহ্মণ, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুংদণ্ড, সুপ্রতীক। তাহলে এই যে 8টি মেঘ, এগুলো পুরাণ অনুযায়ী এই মেঘেদের নাম। এই মেঘেরা, এই 8 মেঘ প্রবল হারে বাড়ি বর্ষণ করে, মানে জল বর্ষণ করছে। আর কি হচ্ছে তার সঙ্গে, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ, মানে চিকুর মানে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ কেমনভাবে চমকাচ্ছে না, ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাম মেরে যায় তেমনভাবেই এই বিদ্যুৎগুলো চমকাচ্ছে। বলছে, করিকর সমান বরিশে জলধারা। করি মানে হাতি, কর মানে সুঁড়, সেই হাতির সুঁড় সমানভাবে জলধারা বর্ষণ করেছে, মানে জল ঢেলে চলেছে। তার ফলে কি হচ্ছে, জলে মহি একাকার পদ হলো হারা। তাহলে কি, এত জল বর্ষণ হচ্ছে, সেই জল বর্ষণের জন্য পৃথিবী, মহি মানে পৃথিবী, এই পৃথিবী আর জল স্থল এসব আর কিছু বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে শুধু জল জল জল, কোনো স্থলের কোনো আভাস আর পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, আর শুধু কি শোনা যাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে চারিদিক থেকে, শুধু একদিক থেকে নয়, চারিদিক থেকেই যেন মেঘের গর্জন শোনা যাচ্ছে। আর এই গর্জনের ফলে কি হচ্ছে, কারো কথা শুনিতে না পায় কোনো জন, কোনো মানুষের কথা, একজনের মানুষের কথা অপরজন কেউ শুনতে পাচ্ছে না, এত জোরে চারিদিক থেকে মেঘের গর্জন হচ্ছে, যার জন্য কেউ কারোর একজন অপরজনের কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, আর এতটাই যে মেঘ করে রয়েছে, ঘন অন্ধকারে ঢেকে গেছে, যে সেটা সেই সময়টা সন্ধ্যা না দিবস না রজনী, কিছুই আলাদা করা যাচ্ছে না, যে এখন সন্ধ্যা না দিবস না রজনী, এটা কিছুই বোঝা যাচ্ছে না, এত ঘন মেঘে আচ্ছাদিত। এর ফলে কি করছে, কলিঙ্গ দেশের অধিবাসীরা কি করছে, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জমিনী, জমিনী হচ্ছে একজন ঋষি, যিনি কথিত আছে যিনি বজ্র নিবারক, অর্থাৎ বজ্রকে পরিহার করার ক্ষমতা যিনি রাখেন, সেই জৈমিনী ঋষিকে তারা স্মরণ করছে যাতে বজ্রপাত আর না হয়। তারপর কি বলছি, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, মানে প্রবল বাতাস হচ্ছে, সেই প্রবল বাতাসের সঙ্গে যে ঝড় হওয়ার ফলে চারিদিকে বিভিন্ন শব্দ হচ্ছে, কোনো গাছপালা ভাঙছে, ঘর বাড়ি ভাঙছে, ডাল ভাঙছে, তার জন্য বিভিন্ন শব্দের উৎপন্ন হচ্ছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, আর এত ঘন মেঘ, সেই মেঘের জন্য আর রবির কিরণ মানে সূর্যের আলো, কোনো মানুষ আর সূর্যের আলো দেখতে পাচ্ছে না ঘন মেঘের কারণে। গর্ত ছাড়ি ভুজঙ্গ
ভাসিয়া বুলে জলে। গর্ত, গর্ততে কারা বাস করে? সাপেরা। সেই সাপেরা গর্ত ছেড়ে দিয়েছে। ছেড়ে কেন দিয়েছি? কারণ জলে চারিদিক ভেসে গেছে, ডুবে গেছে, আর গর্ততে থাকার কোনো উপায় নেই। গর্ততে থাকলেই সাপেরা মারা যাবে। তাই সাপেরা কি করছে? ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে সেই জলের উপর দিয়ে তারা ভেসে চলেছে, তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলী। কেউই বুঝতে পারছে না কলিঙ্গের যে কলিঙ্গ দেশ, সেই কলিঙ্গ দেশে কোথায় জল আর কোথায় স্থল। শুধু দেখা যাচ্ছে কি জল, জল আর জল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। কি বলছে? নিরবধি, একটানা। নিরবধি মানে একটানা 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন একটানা বৃষ্টি হয়েই চলেছে। তার ফলে কি? সমস্ত কিছু ডুবে যাচ্ছে। আর ডুবে যাওয়ার ফলে কি হচ্ছে? আচুক শস্যের কার্য হেজা গেল ঘর। আচুক শস্য মানে যে শস্যগুলো তারা সঞ্চয় করে রেখেছিল, যেগুলো তাদের ঘরেতে ছিল, সেগুলো হেজে গেল, মানে পচে গেল। যেগুলো ঘরে ছিল, যে শস্যগুলো, সেগুলো পচে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল। আর শুধু বৃষ্টি হচ্ছে এমন নয়, ঝড় হচ্ছে এমন নয়, বড় বড় শিল পড়ছে। ছোট ছোট নয়, বড় বড় শিল পড়ছে। তার কারণ কি? সেই শিলগুলো ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়েছে। তাই বলছে মেঝেতে পড়ে সেলা বিদারিয়া চাল। সেই চাল, তাদের ঘরের চাল, সেগুলো ভেঙে দিয়ে মেঝের ওপরে সেই শিলগুলো পড়েছে। এই শিলগুলো কেমনভাবে পড়েছে সেটা বলছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে তাল গাছতলায় দেখলে দেখা যাবে বড় বড় তাল চারিদিকে পড়ে আছে। তেমনভাবে ঘরের মেঝেতে চারিদিকে শিল পড়ে আছে বড় বড়। তারপরে কি হচ্ছে? চণ্ডীর আদেশ পায় বীর হনুমান, অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চণ্ডীর আদেশে কে? চণ্ডীর আদেশ কাকে কে পেয়েছে? চণ্ডীর আদেশ বীর হনুমান পেয়েছে। কারণ চণ্ডী দেবী, সেই দেবীর আদেশ অমান্য করা বীর হনুমানের কাজ নয়। তাই দেবীর আদেশে যে সমস্ত মঠ, অট্টালিকা, যেগুলো পাকা বাড়ি আর কি বলা হয়, সেগুলোকে বীর হনুমান সেগুলোকেও ভেঙে চুরমার করে দিচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে তলমল। প্রবল বড় বড় ঢেউ, সমুদ্র, নদীর জল একই সমস্ত কলিঙ্গ দেশ বৃষ্টির জলেতে ডুবো ডুবো হয়ে গেছে। আর সেই সঙ্গে সমুদ্র, নদীর জলগুলো বিশাল পর্বতের মতন ঢেউ তুলে সেগুলো আসছে। আর তার ফলে কি হচ্ছে? যে সমস্ত কলিঙ্গ দেশের ঘর বাড়িগুলো ছিল, সেগুলো কাগজের ঘর বাড়ির মতন তলমল করতে লাগতো, দলমল করতে লাগছে। সেগুলো অনবরত নড়তে থাকছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। কেন এই পর্বত প্রবল ঢেউ হচ্ছে? কারণ চণ্ডীর আদেশে নদ নদীগুলো সেই কলিঙ্গ দেশের ওপর ঢেউ বর্ষণ করছে। মধ্যযুগীয় যে সমস্ত কবি, তারা ভণিতা রচনা করতেন, অর্থাৎ কবিতার লাস্ট লাইনে সেই কাব্যগ্রন্থের সঙ্গে নিজের পরিচয়টা তুলে ধরতেন। সেটা কি বলছে? অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী, তিনি কবি কঙ্কন। আর এই কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে অম্বিকা মঙ্গল কাব্যের কথা, সেই জন্য বলছে অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন। এর মাধ্যমে কবি তার নিজের পরিচয় জ্ঞাপন করল।